পঞ্চগড়ে শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবক গ্রেপ্তার, ভুক্তভোগী হাসপাতালে ভর্তি। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন। সাজা হিসেবে মৃত্যুদণ্ড থাকার পরও কমছে না ধর্ষণের ঘটনা। নানা প্রতিবন্ধকতায় বছরের পর বছর ঝুলে থাকে মামলা। দুর্ভোগ পিছু ছাড়ে না ভুক্তভোগীর। মামলা করলে কিছু হয় নাই, তারপরে কিছু হইতো না। এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। ঈদ ঘিরে সুনামগঞ্জে সক্রিয় চোরা কারবারি সিন্ডিকেট। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসছে বিভিন্ন পণ্য। দুদিনেই আটক ৩.৫ কোটি টাকার ভারতীয় কাপড়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পঞ্চগড়ের শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে ধর্ষণের চেষ্টা করে। কান্নার শব্দে শিশুর মা তাকে খুঁজতে গেলে সৌরভের ঘরে পান। ঘটনার প্রতিবাদ করলে শিশুটির বাবাকে মারধরও করে অভিযুক্ত। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে সৌরভকে আটক করা হয়। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আসামি মোহাম্মদ সৌরভ তার প্রতিবেশীর শিশুকন্যাকে তার শয়নঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে, ধর্ষণ মামলা। আসামি শরীফুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। প্রেস উইং জানায় দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন কাজ করছে না এবং জিসিএস অর্থাৎ কোমা লেভেল এখন ৩, সুস্থ মানুষের যা থাকে ১৫। জানানো হয়েছে রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। মার্চের ১ তারিখ বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর শাশুড়ি, ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। ধর্ষণ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু তারপরও ঘটছে একের পর এক ঘটনা, সাথে বাড়ছে নৃশংসতা। দেখা গেছে নানা প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মামলা ঝুলে থাকে বছরের পর বছর। তদন্ত এবং বিচার যেভাবে হয় সেই ধাপগুলোই বাধা কোথায়? বিচারে দেরি হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হন ভুক্তভোগীরা? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসাইন শাহিদ। ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সবুজ শ্যামল ফসলের মাঠে দুরন্ত এক শিশুর পথ চলার এমন দৃশ্য কতই না সুন্দর। তবে এই ছবির পেছনের বাস্তবতা ভয়ানক। জানাবো সেই ঘটনা, তবে তার আগে জেনে আসি ২ বছর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার বিচারের কি খবর? গত ২ বছরে বিভাগে ধর্ষণের মামলা হয়েছে ১১১৫টি। ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়ায় সম্পৃক্তদের কাছ থেকে জানতে চাই বিচারে প্রতিবন্ধকতাগুলো। গ্রামের মুরব্বী, মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি লিডারদের কাছে যায়, সেখানেও সময় ক্ষেপণ হয়। সময় ক্ষেপণ যখন হয় তখন
ভিকটিমের কাছ থেকে স্যাম্পলগুলো অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, আতঙ্কগ্রস্ত, টমাটাইজড হয়ে যায়। এইরকম একটা ভিকটিমের কাছ থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসা সাক্ষী হিসাবে, স্যাম্পল হিসাবে খুব জটিল হয়। ধর্ষণ মামলার প্রায় ২৫০০টি ঘটনার মেডিকেল রিপোর্ট করেছেন চিকিৎসক আবুল মনসুর। জানতে চাই এক্ষেত্রে ডাক্তারদের চ্যালেঞ্জগুলো কি। রাজনৈতিক প্রতিবন্ধকতা, আমাদেরকে অনেক সময় আমাদের উপরে চাপ দেওয়া হয়, রিপোর্ট চেঞ্জের জন্য চাপ দেওয়া হয়, কিংবা আরেক ধরনের চাপ আছে, টাকা পয়সা অফার করে। এই ধরনের চাপের জন্য অনেক ডাক্তার রিপোর্ট থেকে একটুখানি সরে যেতে বাধ্য হন। সবশেষে বিচারের ভার আদালতের। অ্যাডভোকেট বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বিচারে বাধা হয়ে দাঁড়ায় বাদী নিজেই। প্রধান সমস্যা হলো আউট অফ কোর্ট কম্প্রোমাইজ। সব এভিডেন্স ঠিক আছে, এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। এবার শোনা যাক বিচার না পাওয়া সেই ভয়াবহতার ঘটনাটি। ময়মনসিংহের এক গ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর গর্ভ থেকে জন্ম নেয় ওই শিশুটি। ১১ বছর পার হতে চললেও গ্রেফতার হয়নি আসামি। জন্ম থেকেই বাবার পরিচয় পাওয়ার যুদ্ধ তার। আমার মামদারা বলতেছে যে তুমি এতদিন মামলা করলা, কিছু হয় নাই, তুমি কার্যকরী কিছু হইতো না, তুমি মামলা ওটাই হেলে দাও। কিন্তু আমি না করি, মামলা ওটাইতাম না। কিন্তু আমার সাহস আছে, স্যার বাহির পরিচয় দরকার না, আপনার টাকা হারা, আমার টাকা দেন, টাকা নিয়ে ক্ষতি করে আমার নেই, আশা নেই। শহরে বন্দরে গ্রামে গঞ্জে এমন অনেক শিশু আছেন যারা তাদের পিতৃ পরিচয় খুঁজছেন। অনেক নির্যাতিতা নারী বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু লাভ হচ্ছে না কিছু। সংশ্লিষ্টরা বলছেন এসব দাবিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে শূন্য হাতেই ফিরতে হচ্ছে নির্যাতিতাকে। তাই ভুক্তভোগীদের দাবি এমন পরিস্থিতির পরিবর্তন হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। শিল্প খাতে অস্থিরতায় একটি স্বার্থান্বেষী মহল জড়িত, তাদের প্রতিহত করতে কাজ করছে পুলিশ। গাজীপুরে এমনটা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ভোগড়া বাইপাস শিল্পাঞ্চল পুলিশ ২-এর বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি। আইজিপি বলেন, শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপি কাজ করছে বলেও জানান বাহারুল আলম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন, এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মহুরী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের চাপতা এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। চাপতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারায় চালক। পরে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। ঈদের আগে সুনামগঞ্জে সক্রিয় চোরা কারবারিরা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য আনছে চক্রটি। তাদের ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবিও। দুদিনের সীমান্ত থেকে ৩.৫ কোটি টাকার ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত শহর সুনামগঞ্জ। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তবে বেচাকেনার ব্যস্ততা এখনো জমে ওঠেনি। রমজান যতই যাচ্ছে মানুষ বাজারে আসছে কাপড় কেনার জন্য। বাজারের অবস্থা বর্তমানে কম আছে, আর ২-১ দিনের মধ্যে লাগিয়ে যাবো, পুরো বাজার বুঝে যেতেছে। টুকটাক বেচা কেনা হইতেছে, আর কিছুদিন পরে বাজার জমবে, এটাই আমরা আশা করতেছি। পোশাকের মার্কেটে এখনো কেনাকাটার তোড়জোড় শুরু না হলেও সীমান্তে তৎপর পোশাক চোরা কারবারিরা। এতদিন চোরাই পথে চিনি, মশলা, কসমেটিক্স আসলেও ঈদের আগে পোশাক চোরাচালানের সক্রিয় চক্রটি।
অনেক মাল ধরছে, এর আগে তোর মাল ধরছে, 24 ঘন্টা এখানে বিজিবি টহল দিতেছে। কড়াকড় করতে হবে, মানে বিজিবির সাথে অন্য বাহিনীরাও তার সাথে একটু জোর দিলে আমাদের মনে হয় যেটা মানে ভালো হবে। অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, থ্রি পিস, শার্ট প্যান্টের পিস, ব্লেজার ও থান কাপড়, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছে সুনামগঞ্জে। এরপর তা চলে যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে চোরাকারবারি বন্ধে অভিযান শুরু করেছে বিজিবি। অভিযান চালিয়ে দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মোবাইল চুরির অভিযোগ তুলে যুবককে গাছে বেঁধে নির্যাতন এবং শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী বলছে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়েছে ওই যুবকের উপর। এদিকে দগ্ধ জাহেদকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। মোবাইল চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে অগ্নিসংযোগ, বারবার আকুতি জানিয়েও রেহাই মেলেনি তার। হবিগঞ্জ বাহবলের যমুনাবাদ গ্রামে ঘটে এই ঘটনা। 8 মার্চ রাতে গ্রামের আব্দুল কাইমের বাড়ি থেকে চুরি হয় দুটি মোবাইল ফোন। পরের দিন সন্দেহভাজন হিসেবে তারাপাশা গ্রামের শহীদুলকে মারধর করে স্থানীয়রা। তাদের দাবি, স্বীকারোক্তিতে বনদক্ষিণ গ্রামের জাহেদ মিয়া জড়িত ছিল বলে জানায় শহীদুল। এরপর অতি উৎসাহীরা জাহেদকে ধরে এনে অমানবিক নির্যাতন চালায়, আগুন ধরিয়ে দেয় শরীরে। তবে জাহেদের দাবি, পূর্ব বিরোধের জেরে চালানো হয়েছে নির্যাতন। আমার মোবাইল চুরির অপবাদে আমার দোকান থেকে ফোন দেওয়া নিয়ে আমার গাছের সাথে বাইন দেয়া, প্রথমে মেঘ লাড়তে বাড়িছে আমার, তারপরে গাছের সাথে বাইন দেয়া, যে মেউকুনি গাছের সাথে বাইন দেয়া আমার আগুন লাগাই দেওয়া হয়েছে। লাস্ট পর্যন্ত আমি শান ভিক্ষা চাইও আমি মাপ পাইছি না। স্থানীয় দর্জির দোকানে কাজ করা জাহেদ ভদ্র ছেলে হিসেবেই পরিচিত। এমন অমানবিক ঘটনায় হতবাক স্থানীয়রা। বিচার চায় জাহেদের স্বজনরাও। যে কোন দুর্ঘটনা করে তার আইন আছে, বিচার আছে, দেখব তো আমার দোকান থাকে আমারও তো এরা হইতে পারে যে ভাই এই ঘটনা করছে তুমি জানো নি, আমি সমাধান করে দিলাম। এই ধরনের ঘটনা হাঁটে মানুষে 2টা লাত্তি দিলে 2টা কিল দিলে মানুষের শিকার আছে আমি নিছি, কিন্তু আমার বাইরে জ্বলন্ত আগুনের মাঝে ফুরাইছে, তারপরে আমার বাইরে কইছে না যে আমি নিছি কইরা। জাহেদ যে সে আমার হাতে আর কোনোদিন ধরা পড়ছে না, তবে ওই শহীদুল যে সুর হিসাবে এলাকার মাইজ তার মা বাপ ভাই সবাই বলবো না, তবে জাহেদুল আমি পাইছি না, তারা ধরছে, তারা মারছে, তারা কইতে পারবো। তো জাহেদুল আমি আর কোনোদিন শুনছি না বা পাইছিও না। আমি ঘটনাস্থলে যা পাইছি ওই শহীদুলে স্বীকার করছে যে আমার সাথে জাহেদ আছিল। আবার আরেকজনে জিজ্ঞাসা তোর সাথে যে আছিল তুই চিনস কেমনে, আমরা একসাথে চলাফেরা করি। এদিকে মোবাইল চুরি হওয়া আব্দুল কাইমের বাড়িতে পাওয়া যায়নি কোনো পুরুষকে। ঘটনার জন্য শহীদুল এবং অতি উৎসাহীদের দায়ী করলেন বাড়ির নারীরা। ওকা অন্য মাইসে মারছে, এর আর মাইসো মারছে, এরা শাসন করতে পারে না, ওইগুলা করে এর আর মাইসো মারছে আইসুন কোন জ্বালাইলাও বিনাশ হয়ে জীবনে তার চুরি করতো না, জোর মাই জ্বালাও। আমরা তো কোনো মারপিট হতো তা কোনো করছে না, দেশের মানুষ দলেছেন জনগণ ওই এরা এরকম মারপিট করছেন। চিকিৎসক জানিয়েছেন জাহেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 15 থেকে 18% মতো বার্ন, এবং অসুবিধা হচ্ছে যে ওনার এই বার্নের কারণে 2 হাতই ফোলা ধরেছে। তা আমরা ওনাকে একটু ক্রিটিক্যাল মনে করতেছি এবং ওনাকে অবজারভেশনে রেখেছি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।